হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব পদার্থবিদ্যার র্যাপিড টেস্টের 7 রাজ্যের র্যাপিড টেস্ট 2026-এর টেস্ট টু এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা শুরু করব। মোট 35টা কোশ্চেন আছে এখানে, ঠিক আছে। আর টোটাল টাইম আমাদের দেবে 1 ঘন্টা 15 মিনিট। আমরা প্রতিটা কোশ্চেনের যেসব কোশ্চেনগুলো সম্ভব সেগুলো শর্ট ট্রিক্স আমরা করব এবং যদি ডিটেলস সম্ভব হয় ডিটেলসটাও বলে দেবো। তোমরা শুধু সঙ্গে থেকো এবং শেষ পর্যন্ত দেখো। ওকে, তো প্রথম কোশ্চেন কী বলছে, একটি কণা সরলরেখা বরাবর গতিশীল হলে তার গতি কী হবে? স্বাভাবিক, সরলরেখা বরাবর গতিশীল হলে তার গতি হবে একমাত্রিক, তাই তো। নেক্সট কোশ্চেন কী বলছে, ভারকেন্দ্র নির্ভর করে বস্তুর আকৃতি এবং ড্যাশের উপরে। এটার উত্তর হবে কি? বস্তুর আকৃতি এবং অবস্থানের উপরে। এগুলো শর্ট টাইপ কোশ্চেন, এগুলো বইটা যারা ভালো করে পড়ছে তাদের এই কোশ্চেনগুলো খুব একটা বাদবে না। নেক্সট কোশ্চেন কী বলছে, টি সময়ে কোনো কণার এক্স অক্ষ বরাবর সরণ x ইজিক্যাল টু এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউ বলে সি এর মাত্রা সংকেত কী হবে? এই কোশ্চেনটা দেখে নাও কী করে করবে, খুব ইজি একটা কোশ্চেন এটা, দেখে নাও কী করে করতে হবে। এই কোশ্চেনটা কী দেওয়া আছে আমাদের, দেখো মাত্রা কতভাবে আমরা লিখতে পারি। দেখো এক্স ইজিক্যাল টু কী আছে আমাদের ভালো করে বুঝবে, এ টি প্লাস বি টি স্কোয়ার মাইনাস সি টি কিউব। দেখো এই যে প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা ভৌত আমরা বলতে পারি প্রত্যেকটা রাশি এটা কিন্তু প্রত্যেকের সঙ্গে যোগ অথবা বিয়োগ আকারে আছে এবং সেটা সমান হয়েছে এক্সের সঙ্গে। তাহলে এখান থেকে একটা জিনিস তো কনফার্ম বলা যেতে পারে, কি বলো তো, যে এরা প্রত্যেকে সমজাতীয় রাশি। সমজাতীয় রাশি না হলে কিন্তু যোগ বিয়োগ করা যায় না, তাই না? অবশ্যই দুটো বা ততোধিক রাশিকে যোগ বিয়োগ করতে গেলে তাদের কিন্তু সমজাতীয় রাশি হতে হবে। যেমন 2 ঘন্টার সঙ্গে তুমি কিন্তু 2 কিমি যোগ করতে পারবে না, কিন্তু 2 ঘন্টার সঙ্গে তুমি কিন্তু চাইলে 2 ঘন্টার সঙ্গে তুমি চাইলে কিন্তু মনে করো 1 ঘন্টা বা 4 ঘন্টা কিন্তু তুমি যোগ করতে পারবে। এক্ষেত্রে যোগ করলে কত হবে? 1 ঘন্টা যোগ করলে 3 ঘন্টা হবে, তাই না? কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু যোগ করা সম্ভব নয়। তার মানে কি বুঝলাম? তার মানে আমরা এটা বুঝলাম যে সমজাতীয় রাশিদের কিন্তু একমাত্র যোগ বিয়োগ করা সম্ভব। তার মানে এই এক্স যে জাতীয় রাশি সি টি কিউব কিন্তু সমজাতীয় রাশি। তাহলে মাত্রাগতভাবে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে হয় যে মাত্রাগতভাবে আমরা কি লিখতে পারি যে এক্স সমান সমান সি টি কিউব। তাহলে সি সমান সমান কত হবে? এক্স বাই টি কিউব। এখন মাত্রা যদি আমি দেখি তাহলে সি এর মাত্রা সমান সমান কত হবে? উপরে হবে এক্সের মাত্রা, তলায় হবে টি কিউব তার মাত্রা। এখন দেখো এক্স কি বলেছে? এক্স বলেছে সরণ এক্স বলেছে, তাই তো। তাহলে এক্স যদি সরণ হয় তাহলে সরণের মাত্রা হচ্ছে এল বাই টি কি বলেছে? টি অবশ্যই কিন্তু সময় বলেছে, তাই না? আর সময়ের মাত্রা কী হবে? ক্যাপিটাল টি, তার মাথায় কত ছিল? কিউব ছিল, ঠিক আছে। এটা হবে আমাদের মাত্রা। তার মানে এটা গুছিয়ে লিখলে কত হবে? এল টি টু দি পাওয়ার কত? -3। তাহলে এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -3। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে, ভালো করে বুঝবে প্রতিটা কোশ্চেন। তার পরের কোশ্চেনটা কী বলছে, একটি বস্তুটি তলে এমনভাবে গতিশীল যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বস্তুটির সরণ যথাক্রমে এক্স ইজিক্যাল টু টি 3t কিউব এবং ওয়াই ইজিক্যাল টু 4t কিউব, বস্তুটির বেগ কত হবে? তাহলে আমাদের কী দেওয়া আছে? এক্স ইজিক্যাল টু 3t কিউব, এটা কত দাগ করছি আমরা? 4 দাগ করছি। তাহলে এখান থেকে আমরা যদি ডিএক্স বাই ডিটি অর্থাৎ ডিটি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো আমরা? 3 আগে ছিল আর উপরে পাওয়ারের 3 যদি আগে চলে আসে 3 হবে, আর পাওয়ার একটা কমে যাবে টি স্কোয়ার। এটা ডেরিভেটিভ করার নিয়ম, তাই তো। এটাই কিন্তু ডেরিভেটিভ করার নিয়ম, যে যে 3টা আগে আছে ওটা আমি আগে লিখলাম, আর পাওয়ারে যে 3 সেটা আগে চলে আসবে এবং পাওয়ারের থেকে 1 কমে যাবে। তাহলে 3-এর থেকে একটা 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে কত হচ্ছে এখানে? 9t স্কোয়ার। আশা করি বোঝা গেল। একই রকমভাবে আমাদের আরেকটা আছে ওয়াই ইজিক্যাল টু কী আছে? 4t কিউব। এটার ক্ষেত্রে যদি ডি ওয়াই বাই ডিটি করি তাহলে কত হবে? আগে 4 থেকে যাবে, পাওয়ারের 3 আগে চলে আসবে, আর পাওয়ারে 1 কমে যাবে, তাহলে স্কোয়ার হবে। তো কত হবে? 3-4 12t স্কোয়ার। তাহলে ডিএক্স বাই ডিটির মান কত আসলো? 9t স্কোয়ার। আর ডিওয়াই বাই ডিটির মান কত আসলো? 12t স্কোয়ার। এখন লব্ধি বেগ যদি বের করি আমরা, লব্ধি বেগ বের করার নিয়মটা দেখে নাও। লব্ধি বেগ যদি বের করি ভি, তার মান হবে √, আচ্ছা এটাকে আমরা কি বলতে পারি? ভি অফ এক্স বলতে পারি, এবং এটাকে আমরা কি বলতে পারি? ভি অফ ওয়াই বলতে পারি, তাই তো। তার মানে সূত্রটা হচ্ছে ভি অফ এক্স তার স্কোয়ার প্লাস ভি অফ ওয়াই তার স্কোয়ার। আচ্ছা, ভি অফ এক্সের মান কত হচ্ছে? ভি অফ এক্স মানে হচ্ছে 390 স্কোয়ার, তাই তো। 90 স্কোয়ার তার স্কোয়ার করো, প্লাস এখানে কত? 12t স্কোয়ার তার স্কোয়ার করো। করলে করলে এখান থেকে কত হবে দেখো। তাহলে 9 নং কত হচ্ছে? 9 নং হচ্ছে √, কত? 81 টি টু দি পাওয়ার 4 প্লাস
12 12 144 টি টু দি পাওয়ার 4 যোগ করলে কত হবে? হ্যাঁ, যোগ করলে হবে 225, তাই তো, টি টু দি পাওয়ার 4। রুট ওভার থেকে 225 থেকে বেরোবে 15, আর টি টু দি পাওয়ার 4 থেকে বেরোবে টি স্কোয়ার। এই অঙ্কটা যদি আমি বিস্তারিতভাবে করি তাহলে এটা হচ্ছে তোমার প্রপার উত্তর 15 টি স্কোয়ার। কিন্তু এই অঙ্কটা শর্টকাট ট্রিক্স আছে, এবং শর্টকাট ট্রিক্স কী বলছে আমরা জানি কি, আমরা জানি যে 3 এবং 4-এর পিথাগোরীয় যে ট্রিপলেট আমরা বলি, পিথাগোরীয় ট্রিপলেট, ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পিথাগোরীয় ট্রিপলেট কত হয়? 3 এবং 4-এর ক্ষেত্রে 3 থেকে 9, 4 4 16, মানে 25 হচ্ছে, 25 থেকে কত বেরোবে? 5 বেরোবে, আমরা জানি। একই রকমভাবে মনে রাখবে এই যে 9 আর এখানে কত হচ্ছে? 12, 9 এবং 12-র যদি আমরা ট্রিপলেট করি তাহলে অবশ্যই সেটা কত হয়? 15 হয়। তাই উত্তর কত হবে? এটা 90 স্কোয়ার, এটা যদি 12টি স্কোয়ার হয় তাহলে এটা হবে 15টি স্কোয়ার। এটা হচ্ছে তোমার শর্টকাট ট্রিক্স। কী বললাম? পিথাগোরীয় ট্রিপলেট জিনিসটা কেমন? তোমরা পিথাগোরাসের উপপাদ্যতে অ্যাপ্লাই করেছো, পিথাগোরাসের উপপাদ্যের মতন, যে এটা যদি মনে করো 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে নিশ্চয়ই এটা কিন্তু 5 হয়। এটাকেই বলা হয় পিথাগোরীয় ট্রিপলেট। কী বলা হয় এটাকে? এটাকে বলা হয় পিথাগোরীয় ট্রিপলেট। ক্লিয়ার হলো? তো একই রকমভাবে এটা যদি 4-এর জায়গায় 9 হয়, এটা যদি কত হয়? 12 হয়, তাহলে নিঃসন্দেহে এটা হয়ে যাবে 15। ঠিক আছে, এটাই বলতে চাইছিলাম আমি। মানে এর সঙ্গে 3 গুণ করো, এর সঙ্গেও 3 গুণ করো, এর সঙ্গেও 3 গুণ হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কী বলছে। এটা হচ্ছে 15টি স্কোয়ার অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন আমাদের আছে 5-এর দাগ। 5 দাগের কোশ্চেনটা কী বলছে? বলছে এম ভরের একটা বেলুন এ ত্বরণে, এ মানে জি এর মান এর থেকে কিন্তু বড়, নিচের দিকে নামছে, এই মান নিয়ে নিচের দিকে নামছে, জি এর থেকে কম ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। বেলুনটিকে এ ত্বরণে উপরের দিকে ওঠানোর জন্য বেলুনটির ভরের হ্রাসের পরিমাণ কতটা হবে? ঠিক আছে, এই অঙ্কটা কী করে করবে দেখো। দুখানা কেস হবে এখানে। একটা আমাদের ফার্স্ট কেস দেখে নাও। একটা ফার্স্ট কেস কী হচ্ছে? ফার্স্ট কেস নিচে নামার জন্য কী হবে? নিচে নামার জন্য, নিচে নামার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি এম জির মান, আমরা জানি কি এক্ষেত্রে এম জির মান বড় হয় এফ এর থেকে, এটা ইজিক্যাল টু কত হবে? এম এ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমরা এফ এর মানটা বের করি তাহলে কত হবে? এখান থেকে এফ এর মান বের করলে ভেবে দেখো তো, এম মানে এফ এর মান বের করলে এফ এই পাশে যাবে, এমটা এম এই পাশে আসবে, তাহলে এম কমন যাবে তখন। আচ্ছা, এই জিনিসটা কেমন হবে দেখে নাও। এফ এই পাশে যাচ্ছে, তাহলে এখানে হবে এম জি মাইনাস এম এ, সেখান থেকে আরেকটা লাইন যদি আমরা করি তাহলে এম কমন যাবে, জি মাইনাস এ হবে। ঠিক আছে, তাহলে এফের মান এটা হচ্ছে তাহলে আলটিমেটলি। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কেস কী বলছে? সেকেন্ড কেস বলছে এটা উপরে ওঠার জন্য। এটা কি? উপরে ওঠার জন্য। উপরে ওঠার ক্ষেত্রে কী হবে দেখে নাও। যখন সেকেন্ড কেসে উপরে উঠছে তখন কিন্তু কী হচ্ছে? উপরে ওঠার সময় এফ, দেখো এখানে একটা কথা দেখো বলেছে যে নিচের দিকে নামছে এবং এ ত্বরণে উপরে ওঠানোর জন্য বেলুনটির ভরের হ্রাস, তার মানে ভরের কিন্তু পরিবর্তন ঘটছে। আর ভরের যদি পরিবর্তন ঘটে তাহলে আমরা বলতে পারি এখন নতুন ভর কত? এম ড্যাশ বলতে পারি। তাহলে সেক্ষেত্রে কত হবে? এফ মাইনাস এম অন জি ইজ ইকাল টু এম ড্যাশ এ। এম অন হবে না, এম ড্যাশ দিয়েছি আমি, এম ড্যাশ জি ইজ ইকাল টু এম ড্যাশ এ। এখান থেকে যদি আমরা কী করব? এখান থেকে আমরা এম ড্যাশের মানটা বের করব। তাহলে কথা হবে দেখো, এখান থেকে যদি আমরা আগে একটা কাজ করি, এই দুটোকে একই দিকে নিয়ে আসি, তাহলে এটা এই পাশে চলে যাবে, মানে এম জি ড্যাশ, আচ্ছা এম ড্যাশ এ, এটা আগে হবে এম ড্যাশ এ মাইনাস প্লাস এম ড্যাশ জি, একই ব্যাপার, ওটা আগে থাকলে অসুবিধা হতো না। ইজ ইকাল টু এফ যদি হয়, এখান থেকে এম ড্যাশ কমন চলে গেলে জি, জি প্লাস এ বা এ প্লাস জি ইজ ইকাল টু এফ। তাহলে এম ড্যাশের মান কত হবে? এফ বাই কত হবে? জি প্লাস এ বা এ প্লাস জি, যা একটা দিলে হবে। এখন এক্ষেত্রে এফের যে মানটা এখান থেকে ইনপুট করো, এফের মানটা এখান থেকে ইনপুট করলে কত হবে? এম ইন্টু জি প্লাস জি মাইনাস এ উপরে ছিল, কী করলাম বলো? এই এফের মানটা এখান থেকে ইনপুট করলাম, এই যে এই মানটা, তাহলে তলায় কত হবে? জি প্লাস এ হবে তলায়। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে ভরের হ্রাস, তার মানে কি? এম মাইনাস এম ড্যাশ, এটাই তো ভরের হ্রাসকে বোঝায়। তার মানে এমের জায়গায় এম থাকবে, মাইনাস এম ড্যাশ মানে এই মানটা, তাহলে এম ইন্টু জি মাইনাস এ বাই কত? জি প্লাস এ। এখন লসগু করলে কত হবে? এমের সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাই তো, তার থেকে এটা বিয়োগ যাবে, তাহলে গুণ করলে উপর তলায় কত হবে? জি প্লাস এ হবে তলায়, কিন্তু উপরে কত হবে দেখে নাও, এটার সঙ্গে এম গুণ হয়ে যাবে লসগু করলে, তাহলে কত হবে? এম জি, দেখে নাও, এম জি প্লাস এম এ মাইনাস, এখানে যদি গুণ করে দাও এম জি, আর এখানে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস এম এ, কত হচ্ছে? এম জি আর এম জি কেটে যাচ্ছে, তাহলে দুটো এম এ হচ্ছে, তাহলে টু এম এ বাই কত হবে? জি প্লাস এ।
তাহলে উত্তর আলটিমেটলি কত হচ্ছে 2ma বাই জি প্লাস এ। এটা দেখো উত্তর আছে 2ma বাই জি প্লাস এ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। অঙ্কটা একটু বড় মতো আছে এবং এর কোনো তেমন শর্ট ট্রিক্স নেই, এটা তোমার এমনি খাতা কলমে এই পুরোটা কিন্তু করতে হবে, তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে দেখাও যে বা দেওয়া আছে ওমেগা ভেক্টর ইজ ইকুয়াল টু 2k ভেক্টর এবং আর ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। রৈখিক গতিবেগ নির্ণয় করতে হবে, অর্থাৎ ভি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। আমাদের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে দেখে নাও, সম্পর্কটা কি বলছে 6-এর দাগ। আমরা জানি ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা আমরা জানি। ওমেগা ভেক্টরের মান কত দেওয়া আছে 2k, তাই তো? তাহলে মান বসাও, তাহলে এখান থেকে বসাই 2k ক্যাপ ক্রস, এখানে হচ্ছে আর এর মান কত 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এটা আমরা জানি। তাহলে সমান সমান এখান থেকে কী লিখতে পারি দেখো, ক্রস গুণফল করলে উত্তর চলে আসার কথা। দেখা যাক। দেখো এই ক্রস গুণফলের ক্ষেত্রে তোমরা কী করবে, আগে সংখ্যাগুলো গুণ করে নেবে। 2 দুগুণে কত 4, ওকে। আচ্ছা, আমরা এখানে একটু লিখে নেবে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, এবং তাদের কীভাবে তারা পরিবর্তিত হয়, আই ক্রস জে করলে কে হবে, জে ক্রস কে করলে আই হবে, আর কে ক্রস আই করলে জে হবে, এইভাবে তারা চলে। আর যদি উল্টো দিকে চলে তাহলে প্রত্যেকের আগে মাইনাস, যেমন কত কে ক্রস আই যদি করি তাহলে মাইনাস জে, কে ক্রস জে করলে মাইনাস আই, আর জে ক্রস আই করলে মাইনাস কে। বোঝা গেল? এই সম্পর্কে তারা কিন্তু চলে। তাহলে এখান থেকে দেখো 2 দুগুণে কত 4 করলাম, কে ক্রস আই, আচ্ছা কে ক্রস আই মানে এদিকে মানে জে ক্যাপ হবে, তাহলে কত হবে জে ক্যাপ। আচ্ছা, তারপরে কত প্লাসে প্লাসে প্লাস হবে, এখানে প্লাস 2 দুগুণে কত 4, আচ্ছা এখানে কে ক্রস জে, আচ্ছা কে ক্রস জে মানে উল্টো যাচ্ছে মাইনাস আই, এখানে হবে মাইনাস আই ক্যাপ। আলটিমেটলি কত হচ্ছে 4j ক্যাপ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4i ক্যাপ। এটাকে গুছিয়ে লিখলে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাহলে মাইনাস 4i ক্যাপ প্লাস 4j ক্যাপ অপশান এতে আছে, এটাই কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে এই উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো, প্রতিবার ভূমিতে পড়ে এটি 50% কম গতিশক্তি নিয়ে প্রতিক্ষিপ্ত হয়, থামার আগে এটি মোট কত দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে সূত্র আছে এরকম একটা, যে সাথে দাগে দেখো ক্যাপিটাল এইচ সমান সমান স্মল এইচ ইন্টু 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। ঠিক আছে, 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। যেখানে এইচের মান এখানে এইচই বলা আছে, কিন্তু ই স্কোয়ারের মান কত বলেছে 50%, মানে 50/100। কাটাকাটি করলে 50 দুগুণ 100 মানে 1/2 মানে হচ্ছে 0.5। ওকে, কত হচ্ছে 0.5, তাহলে সেই মানটা এখানে ইনপুট করে দাও। এইচের মানটা প্রশ্নে এইচ বলেছে, তাহলে 1 প্লাস 0.5 বাই 1 মাইনাস 0.5, তার মানে কত হবে এইচ থাকছে এখানে, আর এখানে কত হবে 1 প্লাস 0.5 মানে হচ্ছে 1.5 বাই কত 0.5, একের থেকে 0.5 বাদ দিলে 0.5। দশমিক প্রতিটার আগে একটার পরে দশমিক আছে, মানে একটার আগে উভয় উভয় মানে উপর নিচে এমনি উঠে যাবে। 5 একে 5 3 5 15, তাহলে উত্তর কত হচ্ছে 3h হচ্ছে উত্তর। উত্তর কত হবে তাহলে, এই 3 আর h গুণ করলে 3h, তাহলে উত্তর কত হবে 3h। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনটা কী বলছে দেখো, তারপরের কোশ্চেনটা বলছে একটি বৃত্তাকার চাকতি একটি নলতলের উপর দিয়ে গড়িয়ে নিচে নামছে, চাকতিটির আবর্ত গতিশক্তি এবং মোট গতিশক্তির অনুপাত কত হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি তোমাদের আগে এটা জানতে হবে যে আমরা জানি কি, আমরা জানি যে আবর্ত গতি হচ্ছে আবর্ত যে চক্রগতির ব্যাসার্ধ যেটা কে স্কোয়ার সমান সমান আমরা জানি আর স্কোয়ার বাই কত হয় 2 হয়, এটা আমরা জানি। সুতরাং আমরা এখন যদি বের করি ই রোটেশনাল, ই এটা রোটেশনালের জন্য বাই ই টোটাল TOTAL, ই টোটাল যদি বের করি ই রোটেশন এবং ই টোটাল, রোটেশন এবং ই টোটাল মানে ঘূর্ণনের জন্য একবার, মানে আবর্তর জন্য একবার, এবং মোট গতিশক্তি, এই দুটো যদি গতিশক্তি বের করা যায় তাহলে ই রোটে মনে রাখবে এর যে সূত্র সেটা কি কে স্কোয়ার বাই কত হয় কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাই হচ্ছে সূত্র। এখান থেকে তোমরা কে স্কোয়ারের জায়গায় কী করবে, কে স্কোয়ারের জায়গায় লেখো আর স্কোয়ার বাই 2, আর স্কোয়ার বাই 2, বা এইভাবেও করতে পারো তোমরা। শর্ট ট্রিক্স হচ্ছে
কে স্কোয়ার জায়গায় কে স্কোয়ার থাক, আমরা এখান থেকে একটা কাজ করে নিই, আর স্কোয়ার সমান কী লিখতে পারি, 2k স্কোয়ার, তাই তো। তাহলে এখানে কে স্কোয়ার জায়গায় কে স্কোয়ার থাক প্লাস আর স্কোয়ারের জায়গায় 2k স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে কে স্কোয়ার, উপরে তলার নিচে হচ্ছে 3, দুটো আর একে তিনটে, 3k স্কোয়ার, কে স্কোয়ার কেটে গেলে 1/3 হচ্ছে অ্যান্সার। উত্তর কত হবে, 1/3। উত্তর কত হবে তাহলে এটার, 1/3। ঠিক আছে, তো চাকতির আবর্ত গতিশক্তি এবং মোট গতিশক্তির অনুপাত কত, 1/3। তারপরে কী বলেছে দেখো 9 দাগে, কোনো একটা বস্তুকণার ভরবেগের মান 100% বৃদ্ধি পেলে বস্তুকণাটির গতিশক্তি কত বৃদ্ধি পাবে। এটার কিন্তু একটা শর্টকাট ট্রিক্স আছে, লাস্টে বলবো, আগে ডিটেলস বলে দিই। দেখো আমরা যদি দেখি, আমরা কি দেখতে পারি এখান থেকে, যে একটা বস্তুকণার ভরবেগের মান কি হচ্ছে 100% বৃদ্ধি পেলে বস্তুকণাটির গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমাদের একটা সূত্র আছে, P = √2mE। আগে ডিটেলস বলছি, তাহলে P √, যারা ডিটেলস শুনবে না তারা কিন্তু স্কিপ করে গিয়ে শর্ট ট্রিক্সটা দেখে নেবে। P তবে তোমাদের অর্ধেকটা দেখতে হবে অঙ্কে, নাহলে শর্ট ট্রিক্স করতে পারবে না। P √2mE, এটাই হচ্ছে আমাদের সূত্র, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি গতিশক্তির মান চেয়েছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, P² = 2mE। তাহলে ই এর মান কত হবে, ই এর মান হবে P² কত, 2m। এবার দেখো এটা হচ্ছে নর্মাল মান। এখন কি বলেছে, ভরবেগের মান 100% বৃদ্ধি হচ্ছে, তাহলে এখন ভরবেগের মান কত হবে, এখন ভরবেগের মান P' এর মান কত হবে, এখন ভরবেগের মান P' হয়ে যাবে P + P ইন্টু 100% বৃদ্ধি মানে 100/100, কাটাকাটি করলে P + P মানে 2P। তাহলে এখন ভরবেগের মান কত হয়েছে, P' এর মান 2P হয়েছে। তাহলে এখান থেকে আমরা ই এর মান তাহলে কত পাবো, ই এর মান আমরা পাবো P' মানে হচ্ছে 2P², 2P² বাই কত হবে, বাই 2m, মানে উপরে হবে 4P² 2m। বুঝতেই পারছো, এই 4 যদি আগে চলে আসে তাহলে 4 × P² 2m মানে কত, মানে ই, তাহলে এটা হয়ে যাবে 4e। তাহলে ই মান এখন কত হচ্ছে, 4e। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হচ্ছে, 4e থেকে তোমার একটা ই বাদ যাবে, বাই প্রাথমিক গতিশক্তি ই ছিল ইন্টু 100%। এটাই হচ্ছে পরিবর্তনের সূত্র, কতটা পরিবর্তন হচ্ছে শতকরা। তাহলে কত হবে, 3e বাই কত, ই ইন্টু কত, 100%। তাহলে ই কেটে গেলে কত হচ্ছে, ই কেটে গেলে তোমার উত্তর হবে 300%। উত্তর কত তাহলে এটার, 300%, এটা কিন্তু আমার উত্তর। তাহলে এটার উত্তর কত হবে, 300%। ওকে, আচ্ছা নেক্সট কী বলছে দেখো, আচ্ছা নেক্সট না, মানে এটারই শর্ট ট্রিক্স কী বলছি দেখে নাও। শর্ট ট্রিক্স তোমাদের কিন্তু মুখে মুখে এটা বুঝে নিতে হবে, শর্ট ট্রিক্স করতে গেলে যে 100% বৃদ্ধি পাওয়া মানে সেটা ডবল, দ্বিগুণ হয়ে যাচ্ছে। 100% বৃদ্ধি পাওয়া মানে যে কোনো জিনিস সেটা দ্বিগুণ হয়ে যায়, তাই তো। তার মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে কী হচ্ছে, পি ছিল, পি থেকে কত হচ্ছে, 2p হচ্ছে, ছিল পি হয়ে গেল 2p। তাহলে পি থেকে যদি 2p হয়, তাহলে মনে মনে যে 2p হচ্ছে তার তুমি স্কোয়ার করবে, স্কোয়ার করলে 2 আচ্ছা সবার স্কোয়ার করার দরকার নেই, 2টাকে নেবে, নিয়ে তার স্কোয়ার করবে, 2 স্কোয়ার করলে কত, 4। এই 4 থেকে 1 বিয়োগ করবে, বিয়োগ করলে কত হবে, 3। সবসময়ের জন্য বলো 1 বিয়োগ যাবে, তো শুধুমাত্র এই অঙ্কের জন্য এমনটা নয়, সবসময়ের জন্য যা স্কোয়ার করলে যা হবে তার থেকে 1 বিয়োগ করবে, 1 বিয়োগ করার পরে যেটা হবে তার সঙ্গে 100% গুণ করে দেবে, তাই সেটাই কিন্তু তোমার উত্তর। মানে এখানে এক্ষেত্রে দেখো 300% চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। মনে রাখবে এই যে 100% বৃদ্ধি করা মানে কতটা বৃদ্ধি পাবো, এক্ষেত্রে দেখতে পাচ্ছি 100% বৃদ্ধি করা মানে কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ মানে 2, তার স্কোয়ার করবে 4, 4 থেকে 1 বিয়োগ দেবে 3, 3-এর সঙ্গে 100% গুণ করে দিলে 300% হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে, 10-এর দাগ বলছে, দেখো 10-এর দাগের অঙ্কটা বলছে, নিজের যে বিবৃতিগুলি অসত্য তা নির্বাচন করো। অসত্য যেগুলো সেগুলো বলছে, 1 নম্বর, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষণকারী বস্তুদের গতিশক্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফলস। নেক্সট কী বলছে, কোনগুলো অসত্য বলেছে দেখো, তার নেক্সট কী বলছে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষ গুণাঙ্কের মান হয় ই এর মান কত, 1, এটা হচ্ছে ট্রু। বলছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষকারী বস্তুদের গতিশক্তি কোনোরূপে বিনষ্ট হয় না, এটা যদি মিথ্যে হয় তাহলে এটা কত হবে, এটা কিন্তু অবশ্যই সত্য হবে। আর বলছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে সংঘর্ষ গুণাঙ্কের মান 0 হয়, এটা কিন্তু মিথ্যে। তাহলে বুঝতেই পারছো 1 এবং 4 মিথ্যে, মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 11 দাগের কোশ্চেনটা কী বলছে দেখো, 11 দাগের কোশ্চেনটা বলছে, একটি স্থির বোমা বিস্ফোরণের ফলে কি বলছে,
একটি স্থির বোমা বিস্ফোরণের ফলে 3টি টুকরোতে ভেঙে গেল। 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 1 কেজি ভরের একটা টুকরোর সমকোণে 2 কেজি ভরের অপর একটা টুকরোর 8 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তৃতীয় টুকরোটির ভর যদি 0.5 কেজি হয় তাহলে এর গতিবেগ কত হবে? তাহলে আমরা জানি কি, আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি, বলতে পারি P1 প্লাস P2 প্লাস P3 সমান সমান কত? 0, তাই তো? P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম পার্টিকেলের ভরবেগ কত? ভর ইন্টু বেগ, মানে 12 গুণ অন, মানে কত হবে? 12 গুণ অন মানে 12 কে 12, তাই তো? সেকেন্ড পার্টিকেল যেটা, দেখো এটা P1 এর মান, কিন্তু P1 এর ভরবেগ। আচ্ছা, এখান থেকে P2 এর ভরবেগ কত হবে? P2 এর ভরবেগ হবে 2 কেজি 8 মিটার পার সেকেন্ড। তাহলে 2 গুণ 8 মানে কত হবে? আর এটা হয়ে যাবে 12, তাই তো? এটা হয়ে যাবে 16। এখন P3 এর মান কত হবে? P1 এবং P3 যা হবে, P1 আর P2 যা হবে, P3 এর লব্ধির মান সমান হতে হবে, তাই তো? তাহলে পার্টিকেল P3 এর মান কত হবে? এদের লব্ধির মানের সঙ্গে সমান, √12 প্লাস কত? 16 তাহলে 12 আর 16 করলে কত হয়? 12 12 কত? 144 প্লাস 16 16 কত? 16 16 হবে তোমার হচ্ছে 256। তাহলে 140 আর 256 মানে কত? 400। 400 থেকে আমরা পাবো 20 মিটার 20 কেজি মিটার পার সেকেন্ড। এগুলোও তাই, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে P3 এর মান 20 মিটার পার সেকেন্ড বলছে। আবার P3 মানে কত? আমরা জানি P3 মানে হচ্ছে M3 ইন্টু কত? V3। তাহলে আমাদের বেগ বের করতে হবে। তাহলে V3 এর মান কত হবে? P3 বাই কত? M3। P3 মানে কত? 20, আর M3 মানে কত? 0.5, দশমিক যদি ওপরে তোলো, ওপরে একটা 10 গুণ হবে, 4 5 20, 4 10 কত? 40। তাহলে 40 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের V3 এর মান। তাহলে V3 এর মান কত হবে? 40 মিটার পার সেকেন্ড। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 12 দাগের কোশ্চেনে একটু সমস্যা আছে, বুঝলে? তো দুটি রোধকের পরিকল্পিত মান 5.0 প্লাস 0.2 কিলো ওহম এবং এত কিলো ওহম থেকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধের শতকরা ত্রুটি কী হবে? দেখে নাও, তাও একটু বলে দিই। কিন্তু উত্তরটা না, এই অঙ্কটা দুরকমভাবে করা যায়, এবং আমরা যে নিয়মে করবো সেক্ষেত্রে কিন্তু 3% অ্যান্সার আসবে, কারণ আমি এটা একটু আগে করেছি, এবং সেক্ষেত্রে উত্তর এসে 3% আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আসছে সেটা। কিন্তু তোমাদের আমি সূত্রটাও বলে দেবো, তোমরা এভাবেই করবে, আশা করি পরীক্ষার সময় যে অঙ্ক আসবে উত্তর মিলে যাবে। প্রথমে তুল্য রোধ আরপি এর মান বের করবে। আরপি এর মান বের করতে গেলে শুধুমাত্র মেন মানটা নেবে, কত? 5 গুণ 10 বাই 5 প্লাস 10 মানে কত? 50 বাই 15, 5 10 50, 3 5 15, মানে 10/3 এত কিলো ওহম। ঠিক আছে? এবার সূত্রটা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের সূত্র দেখো, শতকরা ত্রুটি বের করার, যে ডেল আরপি বাই আরপি তার স্কোয়ার সমান সমান ডেল আর অন বাই আর অন তার স্কোয়ার প্লাস ডেল আর টু বাই আর টু তার স্কোয়ার। যদি বলো এটা কোথার থেকে আসলো এই সূত্রটা, তাহলে বলবো 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, এই আমার সমীকরণ। এটাকে ডেরিভেটিভ করা হয়েছে উভয় পক্ষে। ডেরিভেটিভ করলে কিন্তু তাহলে একটা করে স্কোয়ার চলে আসবে, অবকলন করা বাংলা যার বলা হয়। তো এখান থেকে আমি যদি মান বসাই, ডেল আর অনের মান কত বলেছে? 0.2, তাহলে 0.2 বাই কত? 5-এর স্কোয়ার করতে হবে, 5-এর স্কোয়ার করলে কত হবে? 25, প্লাস এটা কত হবে? 0.1 বাই কত হবে? 10 10 কত? 100। তাহলে 25 আর 100 লসাগু কত হবে? 100 হবে। 4 25 7 4 4 2 8, মানে 0.8 প্লাস 0.1 মানে কত হচ্ছে? 0.9/100। এটা কার মান? ডেল আরপি বাই আরপি স্কোয়ার। তাহলে ডেল আরপি এর মান কত হবে? তাহলে 0.9, এটাকে আমি 9 বাই কত করতে পারি? 9/100 ইন্টু 10 করতে পারি, ওকে, ইন্টু আরপি স্কোয়ার হওয়া উচিত। আরপি এর মান কত? 10/9, এই 10/3, তার স্কোয়ার যদি করি আমরা, তাহলে কত হবে? 100 বাই কত হবে? 9 হবে। এখন 9 9 কাটবে, আর এই 100 100 কাটবে, মানে কত হবে? 0.1 হবে। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের কার মান বেরোলো? আরপি এর মান কত হচ্ছে? 0.1। এখন আমাদের শতকরা ত্রুটি বের করতে গেলে কী করতে হবে? দেখো, ডেল আরপি বাই কিন্তু আরপি, তাহলে সমান সমান কত হবে? আচ্ছা, ইন্টু 100%, এটা হচ্ছে সূত্র। তা ডেল আরপির মান কত? 0.1 বাই আরপি এর মান কত? 10 বাই কত? 3
ইন্টু কত 100%, ঠিক আছে। দশমিক তুললে তলায় এটা 10 গুণ হবে, এই 100 আর এই 100 কেটে যাবে, এই 3 পাল্টিকে উপরে উঠবে, মানে 3%। তাহলে উত্তর কত আসবে 3%, কারণ এই 3 উপরে উঠে যাবে না, উত্তর হবে 3%, ঠিক আছে। উত্তর কত আসবে তাহলে 3%, কিন্তু অপশানে কিন্তু 3% নেই, ঠিক আছে। আর একটা নিয়ম আছে, যে নিয়মে করলে 7% উত্তর আসবে, বাট এটা একটা কনফিউশন অঙ্ক। আগের চ্যাপ্টারে একটা আগের টেস্টে একটা অঙ্ক ছিল, তার ডবল অ্যান্সার হচ্ছিল, এবং দুটোই কিন্তু যুক্তিযুক্ত। এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত একটা অঙ্ক, ঠিক আছে। এইভাবে করতে হবে, ঠিক আছে। যদি তোমরা এর থেকে আলাদা কোনো নিয়ম জানো এবং যদি এটার উত্তর মেলে, অবশ্যই কিন্তু এটা কমেন্টে লিখে যাবে, ঠিক আছে। অবশ্যই সেটা কমেন্টে লিখে যাবে, এবং আমাদের যে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেইখান থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের আস্ক ডাউট একটা অপশান পাবে অ্যাপের মধ্যে, সেইখান থেকে গিয়ে তুমি কিন্তু ছবিটা আমাকে পাঠাতে পারো, আমি দেখে নেব, ঠিক আছে। বা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমেলও করতে পারো, আমাদের টেলিগ্রাম নাম্বারও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকেও কিন্তু আমাদেরকে ছবি তুলে পাঠাতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 15 মিটার পার সেকেন্ড বেগে একটা বেলুন নিচের দিকে নামছে। ভূপৃষ্ঠ থেকে বেলুনটির উচ্চতা যখন 90 সেমি, তখন তা থেকে একটা পাথরকে ফেলা হলো। জি এর মান 10 মিটার পার সেকেন্ড হলে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে পাথরের বেগ কত হবে? অনেক হয়তো এখানে বেলুনের চিন্তা করছে, দরকার নেই, এখানে কিন্তু পাথরটা চিন্তা করো, যে পাথরটা কী হচ্ছে। এখানে বলছে না এত মিটার বেগ এটি বেলুন নিচের দিকে নামছে, আর বেলুনের ওপরেই তো পাথর রাখা আছে, তাই পাথরের বেগটাও কিন্তু এত হবে, বোঝা গেল। এবং যখন উপর থেকে নিচের দিকে নামছে, তাহলে 13 দাগে, তাহলে কী হবে, ইউ এর মান দেওয়া আছে এখানে, তাই না। ইউ এর মান কত হবে তাহলে, ইউ এর মান কত হবে তাহলে 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, ওকে। আর এখানে বলেছে 90 সেমি, এটা 90 সেমি হবে না, 90 মিটার হবে, এটা সেমি করলে উত্তর মিলবে না। তাহলে তোমাদের এখানে তোমাদের এটা এইচের মান তাহলে কত হবে, এইচের মান হবে 90 মিটার, এটা ভুল করে সেমি দিয়ে ফেলেছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, আচ্ছা 90 মিটার হলো। নেক্সট কী বলছি দেখো, আর বলছে তা থেকে পাথরটাকে ফেলা হলো, এবং জি এর মান কত বলেছে, জি এর মান বলছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয়, তাহলে বলছে ভূপৃষ্ঠ স্পর্শ করার আগের মুহূর্তে বেগের মান কত, ভি এর মান কত হবে। তা আমরা সূত্র কী জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। ইউ স্কোয়ার মানে কত, মানে 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি মানে কত 10 ইন্টু এইচ মানে কত 90, তাই তো। 15 15 কত 225 প্লাস 9 2 18, মানে এটা হবে 1800, 1800 আর 225 মানে 2025। কার মান, ভি স্কোয়ারের মান। তাহলে ভি এর মান বের করলে হয়ে যাবে রুট ওভার। আর এটা কত রুট ওভার জানো তোমরা, এটা কিন্তু 45 গুণ 45 এর রুট ওভার, 45 গুণ 45, তাহলে ভি এর মান কত আসবে 45 মিটার পার সেকেন্ড। উত্তর কত আসবে তাহলে 45 মিটার পার সেকেন্ড, সেটা আমাদের অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। দেখো নেক্সট এই পাতা থেকে লাস্ট অঙ্ক যেটা আছে আমাদের 14 দাগ, এই পাতা থেকে লাস্ট অঙ্ক বলছে পার্শ্বচিত্রের স্থির অবস্থা থেকে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে। নিচের কোন কণাটির বেগ সময় লেখচিত্রকে সূচিত করে, নিজের কোনটি বেগ সময় লেখচিত্রকে সূচিত করবে। দেখে নাও এটা কীভাবে করবে তোমরা। এটা করার জন্য তোমাদেরকে গ্রাফটাকে ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝবে গ্রাফটা। দেখেন আমি গ্রাফটা আঁকার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে, আমি আর মানগুলোকে দেখাবো না, মানে কোথায় কী মান হয়েছে এইভাবে নিচের দিকে নামছে, সেই মানগুলো দেখালাম না, ওগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি শুধু এখান থেকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে কীভাবে হচ্ছে, এটা কিন্তু সরণ সময়ের গ্রাফ, ভালো করে বুঝবে। আর তোমাদের করতে হবে কিন্তু বেগ সময়ের গ্রাফ, ভালো করে বুঝবে, এটাও তোমাদের করতে হবে বেগ আর সময়ের গ্রাফ। আচ্ছা, যদি এটা সরণ সময় হয় তাহলে একটা জিনিস দেখো, এদিক বরাবর সময়, তাহলে কী হচ্ছে এদিক বরাবর সরণ, তাহলে আমরা জানি সরণ বাই সময়, সরণ বাই সময় কী নির্দেশ করে, বেগ নির্দেশ করে, তাই না। এক্ষেত্রে দেখো সরণ এদিক বরাবর, সরণ এদিক বরাবর যদি সময় হয়, তাহলে এই যে এটাকে একটা ছোটো ত্রিভুজ ভাবো, এটাকে একটা ছোটো ত্রিভুজ ভাবো। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে এস এর মান, এটা হচ্ছে টি এর মান, তাহলে যদি এস বাই টি করি তাহলে দেখো লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে অ্যাকচুয়ালি এই কোণের সাপেক্ষে ট্যান থিটা না। আর এই ট্যান থিটা কী নির্দেশ করে, এই ট্যান থিটা যেটা তার মান সেটা কী নির্দেশ করছে, তাহলে বেগ নির্দেশ করছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে এই যে কোণের মানটা কী নির্দেশ করছে, এই কোণ কিন্তু বেগকে নির্দেশ করছে, কাকে নির্দেশ করছে, বেগ। সরণ বাই সময়, বা আমি বলতে পারি লম্ব বাই ভূমি সমান সমান কে, ট্যান থিটা, বা আমরা সরণ বাই সময় আমরা বেগ জানি, আর সেটা কিন্তু কাকে নির্দেশ করছে, ট্যান থিটা বা থিটাকে, এবং ট্যান থিটাকে ওই জন্য কী বলা হয়, নতি বলা হয়। তাহলে সরণ বাই সময়, সরণ সময় গ্রাফে নতি কী নির্দেশ করে, বেগকে নির্দেশ করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
এইবার একটা জিনিস দেখো, আমি এই বরাবর আমি এই অবধি গেলাম কি এই অবধি গেলাম কি এই অবধি গেলাম কি এই অবধি গেলাম, সেটা ম্যাটার করে না, কোণের মান কিন্তু বরাবরের জন্য একই। তার মানে এক্ষেত্রে বেগের মানটা কিন্তু কোণের মান একই, মানে কি বেগের মানটা একই। তার মানে এক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা কিন্তু স্ট্রেট লাইন হবে, সমবেগে যাচ্ছে, তা নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে, তা নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে। তারপরে দেখো এইখান থেকে এইটুকুর ক্ষেত্রে কী হচ্ছে, গ্রাফটা এইটুকুর ক্ষেত্রে দেখো সময়, দেখো সরণের মান কি কনস্ট্যান্ট, সময় বয়ে যায়, বাট কী হচ্ছে সরণের মান কনস্ট্যান্ট, মানে সরণের মান কনস্ট্যান্ট মানে বস্তু সরণ হচ্ছে না, বস্তুর সরণ হচ্ছে না। আর বস্তু সরণ না হওয়া মানে বস্তু স্থির আছে, আর বস্তু স্থির থাকা মানে সেক্ষেত্রে কিন্তু বেগ জিরো। তো এক্ষেত্রে কিন্তু কিছুটা পদ আসবে কি, সেক্ষেত্রে কিছুটা পদ আসবে কিন্তু জিরো। এরপরে দেখো বস্তুর মধ্যে কি হচ্ছে, গ্রাফ ঋণাত্মক বেগ হচ্ছে, ঋণাত্মক বেগ সবসময় মন্দনকে নির্দেশ করে, মানে এখানেও সে সমবেগটাই নির্দেশ করবে, কারণ এখানেও সে কোণ তৈরি করবে, সরণ বাই সময় হবে, গল্পটা একই আছে, কিন্তু এবার এই ক্ষেত্রে গ্রাফটা কী হবে, নিচের দিকে হবে, গিয়ে গ্রাফটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু গ্রাফটা শেষ হয়ে যাবে, মানে এই যে চিত্রটা এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গ্রাফ হওয়া উচিত, এবং এই চিত্রটা আমি দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে, তো অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সরণ সময় লেখচিত্র ছিল, আমাদের বেগ সময়ে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এই ছিল আমাদের মোট 14টা অঙ্ক। নেক্সট দেখো আমাদের কী অঙ্ক আছে, 15 নম্বর মানে 15 নম্বর অঙ্ক নেক্সট পাতায় আছে, কি বলছে দেখো, বলছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, ওয়াই ইজ ইকুয়াল টু কী বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু বলছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই আমাদের সমীকরণ দেওয়া আছে। তাহলে কীভাবে করবে দেখে নাও, কী দেওয়া আছে সমীকরণটা 15 দাগে, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তোমাদের এবার এই সমীকরণটা, এটা একটা যে সমীকরণ, এটা সরল দোলগতির সমীকরণ, যেটা তোমাদের সম্পূর্ণ অপরিচিত, কারণ এই জিনিসটা তোমরা আগে করোনি, তাই একটু আমি তোমাদের সুবিধার্থে বলে দিই। এই ওমেগা কি, ওমেগাকে কী বলা হয়, কৌণিক কম্পাঙ্ক, কী বলা হয়, তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক। এইগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে, কৌণিক কম্পাঙ্ক, যার মাত্রাটা কী বলছে, এই ওমেগার মাত্রা টি ইনভার্স, কী বলা হয়, টি ইনভার্স, ওকে। এবং কে যেটা, এটাকে কী বলা হয়, তরঙ্গ সংখ্যা, কী বলা হয়, তরঙ্গ নাম্বার অফ ওয়েভ। ঠিক আছে, এর মাত্রা কি, এর মাত্রা হচ্ছে এল ইনভার্স। এখন আমাদের অঙ্কে চেয়েছে কি, ওমেগা বাই কে, ওমেগা বাই কে এর মাত্রা চেয়েছে। তো ওমেগার মাত্রা যদি টি ইনভার্স হয়, আর এর মাত্রা যদি এল ইনভার্স হয়, তাহলে এল উপরে উঠে গেলে কত হবে, এল টি টু দি পাওয়ার -1 হবে, মাত্রা কত হবে, এল টি টু দি পাওয়ার -1। একটু ভালো করে যদি ভেবে দেখো, এর মাত্রাটা কার মাত্রার সঙ্গে সমান, বেগ ভি এর মাত্রার সঙ্গে কিন্তু সমান হচ্ছে। তাহলে আমরা এটা মনে রাখলে কিন্তু আমাদের শর্ট ট্রিক্সে হয়ে যাবে, যে ওমেগা বাই কে সবসময় বেগকে নির্দেশ করে, ওমেগা বাই কে সবসময় কিন্তু বেগ যে ভৌত রাশি তাকে নির্দেশ করে। তাহলে এখানে কী হবে, এল টি টু দি পাওয়ার -1, মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এবং মনে রাখবে ওমেগা বাই কে সবসময় কী নির্দেশ করে, বেগ, এই যে ভৌত রাশি বেগ তাকে নির্দেশ করে, তাই বেগের মাত্রা যা ওমেগা বাই কে এর মাত্রাও কিন্তু সেম হবে। ওকে, নেক্সট কী বলেছে, বলেছে একটা পুলিশ জিপে করে একটা সোজা রাস্তা বরাবর ভি বেগে এটা চোরকে তাড়া করলো। যখন জিপটি চোরের থেকে ডি দূরত্বে আছে, তখন চোরটি স্থির অবস্থা থেকে এ ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। পুলিশের জিপটি চোরকে ধরতে সক্ষম হবে যদি কোন শর্তে চোরকে ধরতে সক্ষম হবে। খুব ভালো একটা প্রশ্ন, এই অঙ্কের শর্টকাট ট্রিক্স আছে, লাস্টে বলবো। এই অঙ্ক যেমন বলে দিলাম যে এটা সবসময় বেগকে নির্দেশ করে, মনে রাখলে অঙ্ক উত্তর হয়ে যাবে। এই ক্ষেত্রে মনে রাখবে কি, এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে পুলিশ জিপে করে সোজা রাস্তা বরাবর ভি বেগে যাচ্ছে, একটা জিনিস মনে রাখবে, জিপের বেগ বলেছে ভি, তার মানে পুলিশের যে আমি অতিক্রান্ত দূরত্ব, পুলিশের ক্ষেত্রে, পুলিশ আমি শর্টকাটে করছি, পুলিশের ক্ষেত্রে যে এস অতিক্রান্ত দূরত্ব তার মান কত হবে, ভি ইন্টু টি এর সঙ্গে সমান হবে। এবং যদি আমি এটা পুলিশের ক্ষেত্রে বললাম, আর যদি আমি এদের ক্ষেত্রে ভাবি, পুলিশ আর চোরের ক্ষেত্রে যদি ভাবি, চোর কিন্তু এ ত্বরণ নিয়ে যাচ্ছে, দেখো স্থির অবস্থা থেকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, স্থির অবস্থা বলেছে মানে আমরা জানি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, স্থির অবস্থা থেকে যাচ্ছে মানে কি এই পার্টটা আউট হয়ে যাবে, তাই তো এই পার্টটা আউট হয়ে গেলে হাফ এটি পড়ে থাকবে। তাহলে চোরের ক্ষেত্রে মূল অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে, এস, এটা পি দিয়ে লিখলাম, এটা হচ্ছে চোর, এস দিয়ে লিখলাম, এস অফ এস। ঠিক আছে, এটা কত হবে, হাফ ভি টি স্কোয়ার হবে। ঠিক আছে, হাফ ভি টি স্কোয়ার। অঙ্কটা খুব মজাদার অঙ্ক, দেখে নাও। তাহলে আবার একটা জিনিস খেয়াল করে দেখো, চোর না পুলিশ কে বেশি পথ অতিক্রম করবে বলো তো, কোন চোর সবসময় মানে আগে থাকবে আর পুলিশ সবসময় পেছনে থাকবে,
ফলে চোরকে পুলিশ মানে পুলিশ যদি চোরকে ধরতে চায় তাকে কিন্তু একটা ওদের মধ্যবর্তী যে দূরত্ব যেটা প্রশ্নে বলে দিয়েছে ডি, সেই দূরত্বটা কিন্তু অতিক্রম করতে হবে। তার মানে আমরা বলতে পারি কি, তার মানে আমরা বলতে পারি যে ভিটি সমান সমান আমরা এটা বলতে পারি যে ভিটি সমান সমান ডি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা বলতে পারি। এখান থেকে যদি এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে দেখতে কেমন লাগবে, হাফ এ টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এবার এই যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা খুব ভালো করে ফলো করো। তাহলে এই সমীকরণটা তোমাদের চেনা জানা একটা সমীকরণ। কি বলছে, হাফ এ টি স্কোয়ার প্লাস মাইনাস ভিটি প্লাস ডি, চেনা জানা সমীকরণটা কি, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। মনে রাখবে যদি এই ক্ষেত্রে আমি টি এর এই যে সমীকরণটা বাক্সের মধ্যে যেটা, এই সমীকরণে যদি আমি টি এর বাস্তব মান পেতে চাই, কি বললাম, রিয়েল ভ্যালু টি এর, তাহলে কি হবে, নিরূপকের মান কী হতে হয় মনে আছে, নিরূপক কী হতে হয়, নিরূপক কিন্তু শূন্যর থেকে বড় অথবা শূন্যের সমান হতে হবে। আর নিরূপক মানে তোমরা জানো কি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, নিরূপক মানে কি, নিরূপক মানে কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, এটা হচ্ছে নিরূপক, এর মান শূন্য থেকে বড় হতে হয়। তাহলে বি মানে এই সমীকরণে কে, মাইনাস ভি, তাহলে লেখো মাইনাস ভি তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4, এ মানে কত, এ মানে হচ্ছে হাফ এ, এটাই হাফ ইন্টু এ ইন্টু সি মানে কত, সি মানে হচ্ছে ডি, যার মান শূন্য থেকে বড় হতে হবে। মাইনাসের স্কোয়ার করলে শুধু স্কোয়ার হবে, আর এখানে কত হবে দেখো, 2 দুগুণ কত 4, মানে মাইনাস 2ad, যার মান শূন্যের থেকে বড়। তাহলে ভি স্কোয়ারের মান কত হবে, শূন্যের থেকে বড়, আর মাইনাস 2ad ওই পাশে গেলে আচ্ছা শূন্য হবে না, 2ad হবে, তাই তো, মাইনাস 2ad এই পাশে গেলে প্লাস 2ad, তাহলে ভি এর মান কত হবে, শূন্যর থেকে বড় রুট আন্ডার 2ad। তাহলে এটাই কিন্তু আমাদের বেগের মান হতে হবে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বেগের মান কত হতে হবে, যে বেগের মান হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 2ad, দেখো আছে এখানে, গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 2ad, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে শর্টকাট ট্রিক্স কী, এই শর্টকাট ট্রিক্স এটাই মনে রাখতে হবে যে আমাদের কি মনে রাখতে হবে, শর্টকাট ট্রিক্স খুব মজাদার। মনে রাখবে যে ধাওয়া করার ক্ষেত্রে যদি ধাওয়া করে, ভালো করে দেখবে, এটা মুখস্থ রাখবে, যদি ধাওয়া করে, ধাওয়া যদি করে সেক্ষেত্রে বেগের মিনিমাম মান কত হয়, বেগের মিনিমাম মান হতে হয় রুট আন্ডার 2ad, মিনিমাম মান এটা তোমার হতেই হবে যদি তুমি ধাওয়া করো কাউকে। আর যদি তুমি ধরতে চাও তাহলে বেগের মিনিমাম মান হতে হবে তোমার, যদি ধরতে চাও গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট ওভার 2ad, শুধু সমান হলেই হবে না, তার থেকে কিন্তু বেশি হতে হবে, মানে চোরের থেকে পুলিশের বেগ বেশি হতে হবে, নাহলে কিন্তু কখনোই ধরা যাবে না। তাই এটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে ধাওয়া করার ক্ষেত্রে এবং এটা হচ্ছে ধরার ক্ষেত্রে, পাকড়াও করার ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট তারপরে কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, যে এ ভেক্টর এবং বি ভেক্টরের দুটো ভেক্টর দেওয়া আছে, যেখানে এ ভেক্টরের একটা মান দেওয়া আছে, বি ভেক্টরের একটা মান দেওয়া আছে, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশের মান কী হবে, খুব ভালো একটা প্রশ্ন, দেখে নাও। এই অঙ্কটা কী করে করবে দেখে নাও, কী করে করবে দেখে নাও, 17 দাগ, 17 দাগে কী বলছে, বলছে আচ্ছা বলেছে বি ভেক্টর, ভালো করে দেখো এই অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো কী করে করতে হয়, বি ভেক্টর বরাবর শর্টকাট ট্রিক শিখে দিচ্ছি, বরাবর এ ভেক্টর এর উপাংশের মান, এর উপাংশের মান কত হবে দেখো, কী করে বের করতে হয় দেখে নাও। তাহলে কি বলেছে, প্রথমে দেখো যে বরাবর বলুক না কেন, এ ভেক্টর ডট বি ভেক্টর সবসময়ের জন্য উপরে, এ ভেক্টর বরাবর বি ভেক্টর না বি ভেক্টর বরাবর এ ভেক্টর সেটা ম্যাটার করে না, উপরে সবসময়ের জন্য এ ভেক্টর ডট বি ভেক্টর এটা হবে উপরে। আর যার বরাবর বলবে সেটা হচ্ছে তার মানটা হবে নিচে, তার মডের মানটা হবে নিচে, বোঝা গেল, যে বরাবরটা বলবে তার মডের মান নিচে হবে। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে, তার মানে কত হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা এ ভেক্টরের মান, ডট বি ভেক্টরের মান হচ্ছে i ক্যাপ প্লাস জে ক্যাপ, বাই কত হবে, বাই কিন্তু রুট আন্ডার কত হবে আই প্লাস, মানে বি ভেক্টরের মান করতে হবে, মানে একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার, ওকে। তাহলে কত হবে, 2 এককে কত 2 প্লাস 3 এককে কত 3 বাই কত রুট ওভার এক 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 এক, মানে এক একে 2, মানে 5 রুট ওভার 2, 5 বাই রুট ওভার 2, এটা হচ্ছে অ্যান্সার, 5 বাই রুট ওভার 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, 5 বাই রুট ওভার 2, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার।
ঠিক আছে। তারপরে 18 দাগের কোশ্চেনটা কী বলছে দেখে নাও। 18 দাগের কোশ্চেন কী বলছে? 18 দাগ বলে চিত্র অনুযায়ী একটা অপ্রাসার সাহায্য সুতোর দুই প্রান্তে M1 5 কেজি এবং M2 10 কেজি, আচ্ছা এখানে M1 দুটো M1 করে ফেলেছে, ফলে দুটি বস্তু ঝুলছে। সুতোটিকে একটা ঘর্ষণহীন কপি কলের উপর দিয়ে গেছে। যখন বস্তুটি দুটিকে ছেড়ে দেওয়া হয় তখন দুটির ত্বরণ কী হবে? এক্ষেত্রে একটা সূত্র আছে এই অঙ্কগুলো করার জন্য, সেটা হচ্ছে এরকম যে এই ত্বরণের মান বের করার সূত্রটা দেখে নাও। 18 দাগ এরকমভাবে বের করতে হয়। ত্বরণ এ সমান সমান বলছে ভর দুটির বিয়োগফল বাই ভরের যোগফল। ঠিক আছে, ভর দুটির বিয়োগফল সূত্রটা লিখে নাও। এক্ষেত্রে ত্বরণ বের করার সূত্র হচ্ছে ভরের বিয়োগফল, উপরে হবে বিয়োগফল, ঠিক আছে, নিচে হবে কি? নিচে হবে ভরের যোগফল। নিচে কী হবে? ভর দুটির বা ভরের যোগফল ইন্টু কী হবে? ইন্টু কিন্তু হবে তোমাদের জি এর মানটা। ঠিক আছে, আচ্ছা জি এর মান এখানে তো বলে দেওয়া নেই। তো ভরের বিয়োগফল মানে কত না, এটা তো তোমার M2 ধরো, 10 থেকে 5 বাদ যাবে, 10 মাইনাস 5 বাই 10 প্লাস 5 ইন্টু জি এর মান কত ধরবে? জি এর মান এখানে যদি তোমরা জি এর মান জি রাখো, জি দিয়ে উত্তর দেওয়া আছে, তাই তো। তার মানে কত হবে? 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে 5 বাই 15 ইন্টু জি, 5 একে 5, 3 5 15, মানে কত হবে? জি বাই কত? 3। কত হবে? জি বাই 3। এটাই কিন্তু তোমার শর্ট ট্রিক্স এই অঙ্কটার, জি বাই 3, এটা হচ্ছে উত্তর। এটাই মনে রাখাটা বেটার আমার মনে হয়। এই অঙ্কটার ক্ষেত্রে এটাই মনে রাখাটা তোমাদের বেটার হবে যে ভরের বিয়োগফল বাই ভরের যোগফল ইন্টু জি। এক্ষেত্রে ত্বরণের মান কোনটার ক্ষেত্রে কী ত্বরণ হবে বেরিয়ে যাবে, বস্তুটির ত্বরণ হবে জি বাই 3। নেক্সট কী বলেছে দেখো, 19 দাগটা কী বলছে দেখো। 19 দাগ বলছে যে থিটা নদীকোণ বিশিষ্ট একটা নদতল বরাবর একটা গোলক গড়িয়ে নামছে। গোলকটিকে কত ত্বরণসহ, কী বলছে, গোলকটিকে কত ত্বরণসহ নদলের নিচে পৌঁছাবে, ত্বরণের মান কত হবে সেটা। এক্ষেত্রে দেখো ত্বরণের মান বের করার সূত্রটা কি? এক্ষেত্রে ত্বরণের মান বের করার সূত্র হচ্ছে, দেখো সরাসরি বলে দেওয়া যায়, তবু এখানে তুমি দেখে নাও, তুমি যদি বই থেকে দেখে মুখস্থ করো তোমরা জানবে 2/7 জি সাইন থিটা হবে। তবু আমি এক লাইন করে দিচ্ছি, মেন সূত্র হচ্ছে এটা, এ ইজ ইকুয়াল টু কত হয়? জি সাইন থিটা বাই, তোমাদের বই থেকে আছে অলরেডি, করে দেওয়া 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। বলেছে কি গোলক গড়িয়ে পড়ছে, আর গোলকের ক্ষেত্রে কে স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কত? কে স্কোয়ার বাই আর স্কোয়ার মান হচ্ছে 2/5 হয়। তোমাদের বই থেকে বেরো করে দেওয়া আছে এই মানটা। 2/5 যদি হয় তার মানে এখানে কত হবে? জি সাইন থিটা বাই কত? 1 প্লাস 2 বাই কত? 5, 5 একে 5, 5 আর 2 কত? 7, 7 বাই কত হচ্ছে? তলায় হচ্ছে 7/5, তাই তো। তাহলে কত হবে? জি সাইন থিটা বাই 7, উপরে হচ্ছে 7, তলায় হচ্ছে 5, এটা উল্টে গেলে কত হবে? 5/7 জি সাইন থিটা। কত হবে? 5/7 জি সাইন থিটা। বুঝতে পারলে? এটাই তোমাদের ত্বরণের মান, 5/7 জি সাইন থিটা। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে অঙ্কটা কী বলছে দেখো। তারপরে অঙ্কটা খুব মজাদার অঙ্ক। কী বলছে দেখে নাও। বলছে একটি M1 ভরের একটি ছোট ব্লক M2 ভরের অপর একটা ছোট বড় ব্লকের উপর বসানো আছে। উভয় ব্লককে একটা মসৃণ অনুভূমিক তলের উপর বসানো আছে। দেওয়া আছে M1 এর মান 2 কেজি, M2 এর মান 3 কেজি। এটি স্থির মানের অনুভূমিক বল F M2 ভরের উপর ক্রিয়া করলে ব্লক দুটির মধ্যকার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক US এর মান 0.3 হলে, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড হলে নিচের প্রশ্নটির উত্তর দাও। ব্লক দুটির মধ্যে সর্বোচ্চ যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয় তার মান কত? মনে রাখবে এই একটার ব্লকের উপর যে আরেকটা ব্লক থাকে, এক্ষেত্রে সর্বোচ্চ ঘর্ষণ বল যদি বের করতে বলা হয় তাহলে খুব শর্টকাট একটা সূত্র আছে, খুব শর্ট। সেটা হচ্ছে মনে রাখবে এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে উপরের যে ব্লকটা আছে, এই ঘর্ষণ বল সবসময় উপরের ব্লকের ভরের উপর নির্ভর করে। উপরের ব্লকের যা ভর তার উপর কিন্তু সবসময় তোমার হচ্ছে ঘর্ষণ বল নির্ভর করে। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বলের মান কত হবে? তাহলে এফ ম্যাক্সিমাম বলতে পারি আমরা, 20 দাগে আমরা বলতে পারি এফ ম্যাক্সিমাম, সর্বোচ্চ বলেছে, তার মান কত হবে? তার মান হবে μs, ঘর্ষণ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু উপরের যে ভর তার মান, মানে সেটা কত? M1 ইন্টু কত? ইন্টু হচ্ছে জি এর মান। এখন দেখে নাও μs এর মান কত হয়? 0.3 ইন্টু M1 এর মান কত? 2 ইন্টু জি এর মান আপাতত 10 ধরো, তাহলে উত্তর সরাসরি চলে আসবে। 3 গুণ কত? 6, মানে কত হবে? 0.6 গুণ 10 মানে 6 নিউটন। উত্তর কত আসবে তাহলে? 6 নিউটন। ওকে,
তাহলে এখানে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত হবে তাহলে 6 নিউটন। দেখে নাও অঙ্কটা তোমরা, ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কত হবে 6 নিউটন। তা নেক্সট কোশ্চেন কী বলছে একটু দেখে নাও এবার। নেক্সট কোশ্চেন বলছে 20-21 দাগ, বলছে 21 দাগটা বলছে যে নৌতলের উপর একটা ব্লক রাখা আছে, যখন নদী কোণ 60 ডিগ্রি তখন ব্লকটি পিছলে পড়তে শুরু করে, তো স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কত হবে? আমরা তো জানি এক্ষেত্রে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের মান কী হয়, মিউ ইজ ইকুয়াল টু কী হয়, মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, মানে ট্যান 60 ডিগ্রি, আর ট্যান 60 ডিগ্রির মান কত হয় 1.732, 1.732, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেনটা খুব ভালো, বলছে যে A12 দৈর্ঘ্যের একটি অনুভূমিক বৈদ্যুতিক তারের ঠিক মধ্যবিন্দুতে এম ভরের একটি পাখি বসাতে তারের মধ্যবিন্দু এইচ পরিমাণ নিচে নেমে আসে, এক্ষেত্রে দড়ির টান কত হবে? দেখো দড়ির টান বের করার সূত্রটা এরকম, দেখে নাও। দড়ির টান বের করার সূত্র টি ইজ ইকুয়াল টু কত হয় জানো, mg ইন্টু তার মানে তারের দৈর্ঘ্যের অর্ধেক, মানে অর্ধেক দৈর্ঘ্য, টোটাল 12 বলেছিল, তাহলে অর্ধেক দৈর্ঘ্য হবে, উপরে কত হবে অর্ধেক দৈর্ঘ্য, মানে অ্যাকচুয়ালি এল, এখানে কত হবে অ্যাকচুয়ালি হবে এল বাই কত, বাই বলছে যে কত হবে, বাই বলছে 2 গুণ যে উচ্চতা মানে বিনতি হয়েছে যেটা, মানে যেটুকু নিচের দিকে বসে গেছে পাখিটি বসার ফলে, দ্যাট ইজ মিনস এইচের কথা বলছে। তাহলে আলটিমেটলি সূত্রটা কেমন হলো তাহলে, এম জি এল বাই 2H, তাহলে টি এর মান কত mgl বাই 2H, এটা হচ্ছে টি এর মান, mgl বাই 2H, এটা হচ্ছে টি এর মান। ঠিক আছে, তোমরা যদি এটা করতে চাও তোমরা সরাসরি করতে পারো, দেখে নাও। আমরা জানি কি, দেখো চিত্রটা যদি ভালো করে দেখো, এক্ষেত্রে আমরা বলতে পারি সাইন থিটার মান কত হবে, এক্ষেত্রে যদি সাইন থিটার মান বের করি, তাহলে দেখো লম্ব বাই ভূমি, যদি এটাকে থিটা কোণ ধরি আমরা, তাহলে লম্ব বাই অতিভুজ, মানে এইচ বাই কত হবে এল, এইচ বাই এল হবে। এখন আমাদের সূত্র আছে কি, উলম্ব সমবস্থার সূত্র কি, 2t সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হয় mg, এটা mg এর সঙ্গে সমান, সাইন থিটার মান কত এইচ বাই এল, তাহলে 2t ইন্টু এইচ বাই কত এল ইজ ইকুয়াল টু mg, এখান থেকে টি এর মান বের করলে কত হবে mg কোনাকুনি এল গুণ হয়ে যাবে বাই 2 ইন্টু এইচ নিচে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের ডিটেলস করতে গেলে এইভাবে করতে হবে, ওটাও খুব একটা বড় এমনটা নয়। ঠিক আছে, তারপরের যে অঙ্কটা 23 থেকে অঙ্কটা দেখে নাও। 23টা কী বলছে যে এম ভর এবং আর ব্যাসার্ধের একটা নিরেট বৃত্তাকার চাকতির ক্ষেত্রে স্তম্ভ এ এবং স্তম্ভ বি যেটা সে রাশিমালা সামঞ্জস্য করতে হবে। বলছে কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, বৃত্তাকার চাকতির ক্ষেত্রে কিন্তু যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক, চাকতির তলের যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চাকতির তলের সঙ্গে লম্বভাবে যে কোনো স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর বীজস্তম্ভে প্রত্যেকের জড়তার ভ্রামকের মান দেওয়া আছে, যে কোন উত্তরটা সঠিক হবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। দেখে নাও এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আমরা জানি কি কেন্দ্রীয় অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত হয়, হাফ এম আর স্কোয়ার হয়, তাই তো, মানে 1/d থেকে 1/dতে কী আছে, ও হচ্ছে প্রথমটাই তো 1/d বলে দেওয়া আছে, তার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল, তার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, আরগুলো করা লাগবে না তাহলে। ঠিক আছে, অপশান এ হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। তারপরে বলেছে যে একজন বালক তার দুহাত গুটিয়ে রেখে নিজেকে অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান একটা প্ল্যাটফর্মের কেন্দ্রে দাঁড়িয়ে আছে, এই সংস্থাটির গতিশক্তি কে হলো কে? এখন বালকটি তার দুহাত প্রসারিত করার ফলে সংস্থাটির জড়তার ভ্রামকের মান কত হচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে বলছে সংস্থাটির গতিশক্তি কী হবে। তো এক্ষেত্রে তোমরা কীভাবে করবে অঙ্কটা, সংস্থাটির গতিশক্তির মান বের করতে হলে আমরা জানি যে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা কী জানি যে এল এর মান সবসময় কী হবে, কনস্ট্যান্ট হতে হবে, তাই তো, এল এর মান সবসময় কী হতে হয়, কনস্ট্যান্ট হতে হয়। তাহলে আমরা কীভাবে করতে পারি দেখে নাও অঙ্কটা, এক সেকেন্ড, কী হবে তাহলে এল এর মান, কোশ্চেন নাম্বার 24, তাহলে এল সবসময় কী হয়, কনস্ট্যান্ট, আর এল যদি কনস্ট্যান্ট তার মানে বলতে পারি আমরা আই ওমেগার মান কি, কনস্ট্যান্ট, আই ওমেগাও কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা এটা বলতে পারি গুণাঙ্ক গতিশক্তি কে ইজ ইকুয়াল টু কী, গুণাঙ্ক গতিশক্তি কে ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বাই, সরি আই না এল স্কোয়ার, উপরে হয় এল স্কোয়ার বাই 2i, আর এটা যদি এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে কে এর সঙ্গে আই এর সম্পর্ক কী, কে প্রপোর্শনাল 1/i বলতে পারি, মানে একটা অপরটার সঙ্গে কি ব্যস্ত অনুপাত সম্পর্ক, আর এই ব্যস্ত অনুপাত সম্পর্কে একটা দ্বিগুণ হলে একটা অর্ধেক হয়ে যায়। তার মানে এখানে বলেছে কি যে জড়তার ভ্রামকের মান কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, গতিশক্তি দেখো এটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে এটার মান কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না, তাহলে কের মান কত হবে, এখানে কের মান কিন্তু অর্ধেক হবে, অর্ধেক মানে কত, k/2,
কে এর মান তাহলে কত হবে k/2 অর্ধেক হয়ে যাবে। বোঝা গেল? মনে রাখবে একটার মান দ্বিগুণ হওয়া মানে আরেকটার মান অর্ধেক। দেখিয়ে দিচ্ছি কীভাবে। তাহলে আমরা জানি k = কত হয়, তুমি সরাসরি এই সূত্রটাও মনে রাখতে পারো এই অঙ্কটার জন্য। সরাসরি যদি এই সূত্রটা তোমরা মনে রাখো তাহলে কিন্তু অঙ্কটা অনেক ইজিলি হয়ে যাবে। যে কে প্রপোর্শনাল গতিশক্তি কে প্রপোর্শনাল 1/i, গতিশক্তি এবং হচ্ছে তোমার জড়তা ভ্রামক পরস্পর ব্যাস অনুপাত সম্পর্ক। তাহলে কে আমি যদি এখানে আমি একটা কোনো কনস্ট্যান্ট মনে করো এ ধরলাম, যদি আমি আই ধরি, তাহলে এখন বলছে এর মান কত হচ্ছে, এটা নর্মাল। এখন আমি ধরলাম কি আই জায়গায় আছে 2i বসাবো, তাহলে কত হবে কে কত হবে কত হবে আই দ্বিগুণ হয়ে গেছে 2i হচ্ছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি আই মানে কত কে, তাহলে k/2 হচ্ছে। তাহলে এখান থেকে কেরাসের মান কত হচ্ছে k/2, তার মধ্যে সেটা গতিশক্তি কী হচ্ছে k/2 হয়ে যাচ্ছে, মানে তোমার অর্ধেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমার শর্টকাট মনে রাখবে এটা অর্ধেক হবে। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, বলছে নিচের কোন স্মরণ সময় লেখচিত্রটি সম্ভবপর নয়। খুবই সহজ। সম্ভবপর নয় কোনটি, দেখো এই তিনটে তো সম্ভবপর, কিন্তু এটা সম্ভবপর নয় কেন, হয়তো এটা রিভার্স আসে, গ্রাফটা এইটুকু খেয়াল করো, তখন রিভার্স আসছে। আর রিভার্স সময়ের ক্ষেত্রে রিভার্স কখনো আসে না, গ্রাফ সময় তো একটা বাস্তব জিনিস না, কখনো রিভার্স আসে না, অতীতে কখনো যাওয়া যায় না। সুতরাং এই অপশান ডি হচ্ছে, এটাও হবে না। এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন কনসেপ্টুয়াল প্রশ্ন পরীক্ষায় আসে মাঝে মাঝে। 26 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 26 দাগের কোশ্চেন বলছে প্রদত্ত গতিবেগে গতিশীল দুটি বস্তু দুটি ভিন্ন কোণের জন্য প্রক্ষেপ সীমা সমান। দেখো একটা যদি থিটা হয় তাহলে একটা কত হবে 90 - থিটা, এই দুটো কোণের জন্য কি প্রক্ষেপ সীমা সমান হওয়া উচিত, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে দুটি ক্ষেত্রে বস্তু চলনকাল বের করতে হবে, তাই তো? তাহলে প্রাথমিক বেগ আচ্ছা এইভাবে লেখো যে একই প্রাথমিক বেগ ইউ এবং এই ইউ এর জন্য, মানে দুটোরই বলছে কি যে দুটো প্রদত্ত গতিবেগে, মানে এটা গতিবেগ প্রদত্ত গতিবেগ মানে যে গতিবেগ দেওয়া হয়েছে, তার মানে এটা গতিবেগটা সেম। তো বলছে একই গতিবেগের জন্য যদি আমি একই গতিবেগ একটা প্রাথমিক গতিবেগ যদি আমি ইউ দিয়ে দিই, সেই ইউ গতিবেগের জন্য আমরা বলতে পারি যে বস্তুটির মধ্যে ভিন্ন প্রক্ষেপ কোণ, মানে ভিন্ন প্রক্ষেপে একটা যদি থিটা হয় আর একটা কত হবে 90 - থিটা, এই দুটো কোণের জন্য বলছে কি এদের প্রক্ষেপ সীমা সমান, বলছে। তাহলে যদি হয় তার মানে প্রক্ষেপ সীমা তাকে আমরা কী দিয়ে লিখি, 8 দিয়ে লিখি, তাহলে আর এর মান সমান বলছে। দুই ক্ষেত্রে বস্তু চলনকাল নির্ণয় করতে, তাহলে প্রথম ক্ষেত্রে চলনকাল কী হবে, চলনকাল T1 যদি প্রথম ক্ষেত্রে বের করি আমি, T1 এর সূত্র কী আছে 2u প্রাথমিক গতিবেগ সাইন থিটা বাই কত বাই হচ্ছে জি, আর T2 এর মান যদি বের করি তাহলে কত হবে 2u সাইন পরেরটার কোণ কত 90 - থিটা বলেছি, তাহলে 90 - থিটা করবে, বাই কত হবে বাই হচ্ছে জি। আচ্ছা এটাকে একটা নাম দিতে পারি আমরা 2u cos থিটা বাই কত বাই কিন্তু জি। এখন আমাদের বলেছে নিজের সম্পর্কগুলো ভালো করে খেয়াল করো, প্রত্যেকটার ক্ষেত্রে T1 আর T2 কিন্তু গুণ আছে। তাহলে আমরা একটা কাজ করি T1 আর T2 গুণ করি, T1 T2 সমান সমান কত হবে তাহলে দেখি, তাহলে ওই দুটো গুণ আকারে করে দাও, তাহলে 2u সাইন থিটা বাই জি ইন্টু 2u cos থিটা বাই কত বাই হচ্ছে জি, তার মানে কত হচ্ছে 4u² সাইন থিটা cos থিটা বাই কত বাই জি²। এখান থেকে একটু কায়দা করে লেখো 2 গুণ u² গুণ 2 সাইন থিটা cos থিটা, বোঝা গেল? একটু কায়দা করে লিখছি, বাই কত হবে বাই জি গুণ জি করো। কেন করলাম দেখো 2/জিকে যদি আমি একদিকে করি তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা u² সাইন 2 থিটা হচ্ছে এটা, এই যে 2 সাইন থিটা cos থিটা মানে কি সাইন 2 থিটা বাই আরটা জি পড়ে আছে। এখন এই যে পুরো মানটা এর নাম হচ্ছে আর, তাহলে এটাকে আমরা বলতে পারি 2/জি ইন্টু আর। তাহলে T1 তাহলে আমরা বলতে পারি এটা তো আর কনস্ট্যান্ট, তাই না? তাহলে T1 T2 এটা প্রপোর্শনাল কী হবে তাহলে T1 T2 প্রপোর্শনাল কিন্তু তাহলে আর হবে, T1 T2 প্রপোর্শনাল আর, ঠিক আছে? সব সময়ের জন্য T1 T2 প্রপোর্শনাল কত হবে তাহলে আর হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কী হবে, যে এম ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, অপর একটা সমভরের বস্তু বিবেগে এসে বস্তুটির সঙ্গে সংঘর্ষ ঘটালো। সংঘর্ষের পর প্রথম বস্তুটির বেগ কত হবে? মনে রাখবে যেহেতু বস্তুটির ভর কি সমান যে সমভরের বলেছে, তাই তাদের কী হবে বেগ কিন্তু যখন সংঘর্ষ করবে তাহলে বেগ তারা একেবারে বিনিময় করে দেবে, এর বেগ ওর ঘরে চলে যাবে ওর বেগের, অর্থাৎ এম ভরের একটা বস্তু যদি স্থির থাকে আর একটা বস্তু ধাক্কা যদি মারে দুটো এম ভরের বস্তু, তাহলে যে স্থির ছিল তার বেগ হয়ে যাবে ভি
এবং যে এসেছিল ভি বেগে সে হয়ে যাবে স্থির। বোঝা গেল? তার মানে সংঘর্ষের প্রথম বস্তুটির বেগ, তো প্রথম বস্তু কী ছিল? স্থির ছিল, ওর বেগ হয়ে যাবে কিন্তু ভি। ঠিক আছে? যদি বলতো দ্বিতীয় বস্তুর বেগ কত হবে, তাহলে কিন্তু শূন্য হবে। এটা কিন্তু উত্তর ছিল ভালো। ঠিক আছে, দ্বিতীয় বস্তুর বেগ কিন্তু শূন্য হবে। একটি অসমবৃত্ত গতিতে কী হয়? ত্বরণ স্পর্শকের সঙ্গে কোনো এক কোণে ক্রিয়াশীল হয়। ত্বরণ সর্বদা কেন্দ্রের অভিমুখে ক্রিয়াশীল হয়। ত্বরণ ধ্রুবক থাকে, আর ত্বরণ সর্বদা স্পর্শকের অভিমুখে ক্রিয়াশীল হয়। উত্তর কী হবে? ত্বরণ স্পর্শকের সঙ্গে কোনো একটা নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল হয়। তারপরে কি বলেছে? স্থির জলের সাপেক্ষে একটা নৌকার বেগ এত, ভূমির সাপেক্ষে স্রোতের বেগ এত যদি হয়, স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? মনে রাখবে, আপেক্ষিক বেগ মানে সবসময় কিন্তু দুটো বেগের বিয়োগফল। যার বেগ, সূত্রটা এরকম, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ। এটা কী বললাম? আপেক্ষিক বেগ মানে কি বললাম? 29-এর দাগ। আপেক্ষিক বেগ মানে বললাম যে আপেক্ষিক বেগ মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, ভি পার কাছে আর রিলেটিভ, তাহলে কত হবে? যার বেগ মাইনাস যার সাপেক্ষে বেগ, যার সাপেক্ষে বেগের মানটা লিখছো তুমি, যার সাপেক্ষে বেগ। এটাই তোমার শর্টকাট সূত্র। এটাই মনে রাখলো যে মনে রাখো আপেক্ষিক বেগ মানে তো তোমরা সবাই জানো যে আপেক্ষিক বেগ মানে হচ্ছে বিয়োগফল। দুটো বেগের বিয়োগফলকে আমরা আপেক্ষিক বেগ বলি। মানে জাস্ট কম্পেয়ার করে একটা সাপেক্ষে আরেকটার বেগ, রিলেটিভ, তাই না? তার মানে এখানে যার বেগ মানে এখানে নৌকার বেগ, মানে কত হবে? 3i প্লাস 4j মাইনাস যার সাপেক্ষে বেগ কার? স্রোতের সাপেক্ষে, তাহলে হচ্ছে -3i মাইনাস 4j, তাহলে কত হবে? 3i প্লাস 4j মাইনাস মাইনাসে প্লাস 3i প্লাস 4j, তার মানে কত হচ্ছে এখানে? 6i প্লাস 8j। এটাই তোমাদের অ্যান্সার, 6i প্লাস 8j। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 30 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 30-এ বলছে সরলরেখা বরাবর গতিশীল একটা কণা a = k√v মন্দন নিয়ে গতিশীল। ভালো কথা। বলছে t=0 সময়ে বেগ যদি u0 হয়, তাহলে বলছে কণাটি স্থির অবস্থায় আসতে যে সময় লাগবে তার মান কত হবে? তো দেখে নাও কীভাবে করবে এই অঙ্কটা, কীভাবে করবে দেখে নাও অঙ্কটা। কী দেওয়া আছে? দেওয়া আছে যে mod of a = k√v। আচ্ছা, এখানে কিন্তু একটা মাইনাসে হবে। আমি যদি জিনিসটা এইভাবে বলি, dv/dt, এটার আগে একটা মাইনাস দাও, k√v। যদিও মডের মধ্যে দিয়েছে, মাইনাস না দিলেও চলবে, তাহলে এখান থেকে একটা কাজ করো, একটু কোনাগুনি গুণ টুন করি। ডি অফ ভি মানে ডিভি বাই এই √ভিটাই তলায় নিয়ে আসো, এটা কোনাগুনি গুণ করলে k/dt। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি উভয়পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হবে 0 থেকে t সময়ের মধ্যে। এটা কত হবে? এটা ছিল হচ্ছে u0 বেগ ছিল 0-তে পৌঁছাবে। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কেমন হবে দেখে নাও। এটা সাইডে করে দিচ্ছি, আচ্ছা এখানেই করি। এখান থেকে যদি ডেরিভেটিভ করা যায়, ইন্টিগ্রেশন করা যায়, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন v⁻½ dv 0 থেকে তোমার হচ্ছে 0 = k বাইরে বেরিয়ে যাবে, 0 থেকে t dt এই পাশে হবে। তাহলে আলটিমেটলি এখানে কত হবে? v⁻½ মানে কত? সূত্র যদি পাতাই আমরা, তাহলে v⁻½ প্লাস 1 বাই -½ প্লাস 1, সেই এনের সেই সূত্র, তাই তো? যার লিমিটেশান বসবে, লিমিটেশান কত হবে? u0 থেকে 0 পর্যন্ত। এখানে কত হবে? টি এর সঙ্গে ডেরিভেটিভ করলে টি হবে, তাই তো? টি হবে এখানে, আর মাইনাসটা কে বাইরে থেকে যাচ্ছে, এটা হচ্ছে 0 থেকে টি। এখানে দেখো পরিবর্তনটা কীভাবে হবে দেখো। আচ্ছা, এটা এই পাশে লিখছি, এই পাশে লিখলে কীভাবে হবে দেখো। v⁻⁻½ প্লাস মানে হচ্ছে এখানে কত হবে? v⁻, কত হবে? শুধু হাফ বাই কত? বাই 1/2, সেই 2 উপরে উঠে গেলে উপরে একটা 2 চলে যাবে। এই টোটালটা বুঝতে পারলে? এখানে -হাফের থেকে যদি +1 বাদ দিই তাহলে +1 হবে, মানে হাফে মানে 1/2, এই 2 উপরে উঠে গেলে উপরে 2 চলে যাবে। এটা কত হবে? এটা হচ্ছে তোমার u0 থেকে 0 সমান কত হবে? সমান হবে যে -k/t, মানে শুধু কেটি হবে। ঠিক আছে, কেটি হবে। এখন এখান থেকে কী হবে দেখো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করি, তাহলে এখান থেকে
আচ্ছা এখানে আমরা লিখতে পারি 2√v, ঠিক আছে। আর যদি আমরা এখানে মানগুলো বসাই u0 থেকে 0 সমান কেটি, কিন্তু মান বসালে দেখো আপার লিমিট প্রথমে 0 বসবে, 0 মাইনাস, এটা মাইনাস থাকবে একটা, তো এটাকে যদি আমি মাইনাসটা ক্যান্সেল আউট করি, শুধু মান নিয়ে যদি কাজ করি, তাহলে কত হবে 2√, কত হবে u0 = কিন্তু কেটি। তাহলে টি এর মান কত হবে 2√u0 বাই কত, বাই কিন্তু কে, 2√u0 বাই কিন্তু কে। এটাই কিন্তু তোমার অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যে সময় লাগবে স্থির অবস্থায় আসতে, যে সময় লাগবে টি এর মান, এই টি এর মান বের করে দিয়েছি, বোঝা গেল। এটা হচ্ছে তোমাদের টি এর মান। এই অঙ্কের কোনো শর্টকাট ট্রিক্স নেই, এটা তোমার এইভাবে মনে করতে হবে অঙ্কটা, সব অঙ্কটা শর্টকাট ট্রিক্স হয় না। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, বলছে বিবৃতি কী দিয়েছে, যে টর্ক ভেক্টর সমান আর ভেক্টর করা যায় ভেক্টর, আর এরকম বলছে টর্ক ভেক্টর সমান নট = এ ভেক্টর করা যায় আর ভেক্টর। মানে বলছে অ্যাকচুয়ালি এটা কি আমরা জানি বিনিময় নিয়ম মেনে চলে না, তাই এটা নট = ঠিকই আছে, মানে বিবৃতি ঠিক আছে। ব্যাখ্যা কী বলছে, ভেক্টরের ক্রস গুণ বলে ক্রম বিনিময় নিয়ম মেনে চলে, অবশ্যই নয়, এটা বলো মিথ্যে। তার মানে কি, মানে বিবৃতি সত্য ব্যাখ্যা ভুল, বিবৃতি সত্য কিন্তু ব্যাখ্যা ভুল, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেল। অপশান সি হচ্ছে এটা, তাহলে কী হবে রাইট অ্যান্সার হবে, কারণ কখনোই বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু বলছে মেনে চলে, তাহলে ব্যাখ্যা তো অবশ্যই ভুল, কিন্তু বিবৃতি সত্য আছে, দেখো মেনে চলে না বলে নট = দিয়েছে। আচ্ছা তারপরে দেখো কী বলছে, একটি বস্তুকণা এমনভাবে গতিশীল যে বস্তুকণাটির অবস্থানের স্থানাঙ্ক মানে এক্স ওয়াই হয় 1 নম্বর টি = 0-তে 2 মিটার থেকে 2 মিটার 2 মিটার, টি = 2 সেকেন্ডে 6-7, আর টি = 5 সেকেন্ডে 13-14। যে টি = 0 থেকে টি = 5 সেকেন্ডে বস্তুটির গড় গতিবেগের মান কত হবে, দেখে নাও কী করে করবে। তো কী বলছে, টি = 0 সেকেন্ডে সেক্ষেত্রে কত হবে 32-এর দাগ, টি = 0 সেকেন্ডের ক্ষেত্রে আমি যদি দেখি r1 ভেক্টরের মান কত হবে, কত 2 আর 3 আছে না, মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ হবে। আচ্ছা টি = 2 সেকেন্ডে আর করলাম না, সরাসরি যেহেতু 5 সেকেন্ড যেতে 5 সেকেন্ডে বের করি, 5 সেকেন্ডে কত হবে, তাহলে r2 ভেক্টরের মান কত হবে, r2 ভেক্টর হবে 13i ক্যাপ প্লাস 14j ক্যাপ। এখন আমাদের বলছে সরণের মান কত, তাহলে তাহলে দেখে সরণের মান কত হয়েছে ডেল আর, আর ডেল আর যদি বের করতে তার মানে কত r2 - r1 হবে, তার মানে এরকম হবে 13 - 2 তার আই ক্যাপ প্লাস 14 - 3 তার জে ক্যাপ। আলটিমেটলি কিন্তু r2 ভেক্টর r1 ভেক্টরই করলাম। দেখো r2 থেকে যদি এটা বাদ দিই তাহলে আই 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 আর জে বাদ যাবে, ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখান থেকে দেখো কী হবে, 13 থেকে 2 বাদ দিলে 11 আই ক্যাপ প্লাস 14 থেকে 3 বাদ দিলে 11 জে ক্যাপ। আচ্ছা তো ডেল আর এর মান গেল। এখন গড় গতিবেগ বের করতে গেলে কী হবে, দেখো গড় গতিবেগ ভি অ্যাভারেজ, যেটা ভি অ্যাভারেজের মান কত হবে ডেল আর বাই কত ডেল টি, ডেল আর এর মান কত হচ্ছে 11 আই ক্যাপ প্লাস 11 জে ক্যাপ বাই কত ডেল টি এর মান কত, ডেল টি এর মান হচ্ছে 5, 0 থেকে 5 মানে 5 - 0 বলতে পারি আমরা, তার মানে এটা কমন চলে গেলে 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটাই তোমাদের অ্যান্সার, 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তা আছে 11/5 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমাদের অ্যাভারেজ মান চেয়েছে ভি এর। তারপরে দেখো কী বলেছে, 33-এ দেখে যে একটি কণার কৌণিক ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়, জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো, তার মানে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি যে কৌণিক ত্বরণ যদি আলফা হয় তাহলে আলফা, বা আমরা এইভাবে আলফাটা দিতে পারি, এ হচ্ছে আলফা প্রপোর্শনাল সময়ের সঙ্গে টি, আলফা প্রপোর্শনাল টি বলতে পারি আমরা, যে আলফা প্রপোর্শনাল কত হবে তাহলে টি হবে। এখন আলফা প্রপোর্শনাল যদি টি হয় তাহলে আলফা = কি লিখতে পারি আমরা, আলফা = কেটি, আলফা = কত হবে কেটি হবে। আমরা জানি কি আবার, আমরা জানি যে আলফা সমান কী হয় ডি ওমেগা বাই ডিটি, তাই তো, আলফা মানে তো কৌণিক ত্বরণ মানে হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনের হার, তাই তো, কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা আলফা বলতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ওটা করি তাহলে কী হবে দেখো, ডি ওমেগা বাই ডিটি হচ্ছে কে ইন্টু টি, তাহলে ডি ওমেগা সমান কত হবে কে টি ডিটি হবে। উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে এখানে আমরা কার মান পাবো, ওমেগার মান পাবো, তাই ওমেগার মান পাবো না, দেখো ইন্টিগ্রেশন করলে কী হয়, ইন্টিগ্রেশনের লিমিট কী বলেছে টি = 0-তে থিটা = থিটা 0, ওমেগা = ওমেগা 0, তার মানে
আমরা বলতে পারি ওমেগা 0 থেকে ওমেগা পর্যন্ত, ওমেগা 0 থেকে ওমেগা পর্যন্ত। আর টি এর মানটা কত হবে? আর টি এর মানটা বলেছে 0 থেকে টি পর্যন্ত, 0 থেকে টি পর্যন্ত। লিমিট যদি হয় তাহলে এখানে কত হবে? ডি ওমেগা মানে ওমেগা হবে, ওমেগা যার লিমিট হবে ওমেগা 0 থেকে ওমেগা সমান সমান কে তো কনস্ট্যান্ট চলে যাবে, টি এর সাপেক্ষে টি স্কোয়ার বাই 2, টি স্কোয়ার বাই 2 এর যদি আমরা লিমিট করে দিলে 0 থেকে টি, তাই তো? তখন এখানে টি স্কোয়ারই থাকবে। এখানে কত হবে? ওমেগা মাইনাস ওমেগা 0 সমান সমান 1/2 কে টি স্কোয়ারই হবে। তার মানে এখান থেকে ওমেগার মান কত হবে? ওমেগা 0 প্লাস হাফ কে টি স্কোয়ার। এটা তোমাদের রাশিমালা হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের উত্তর। ওমেগা ইজ ইকাল টু ওমেগা 0 প্লাস হাফ কে টি স্কোয়ার, ওমেগা ইজ ইকাল টু ওমেগা 0 হাফ কে টি স্কোয়ার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান ডি হচ্ছে এটার রাইট অ্যান্সার। তারপরে অঙ্কটা কী বলছে দেখো, তারপরে অঙ্কটা বলছে যে এম ভরের একটা বস্তু স্থির অবস্থা থেকে সমতলনে চলতে শুরু করলো, ঠিক আছে? স্থির অবস্থা থেকে কী হয়েছে? সমতলনে চলতে শুরু করেছে। বলছে টি সময়ে বস্তুটি যদি বেগ ভি লাভ করে, টি সময়ে বস্তুটির বেগ যদি ভি হয়, তাহলে বলছে বস্তুটির প্রদত্ত ক্ষমতা কত হবে? আমরা জানি অর্জিত শক্তি সূত্র কী, অর্জিত শক্তির সূত্র বা শক্তি বের করার সূত্র কী? ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা আগেই বলেছিলাম গতিশক্তি বা স্থিতিশক্তি সবথেকে কৃতকার্যের সঙ্গে সমতুল্য রাশি, তাই তো? তার মানে আমরা বলতে পারি অর্জিত শক্তি যেটা সেটা কত? 34 দাগ। ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? হাফ এম আর ভি তো স্মল ছিল, ভি স্কোয়ার, তাই তো? তাহলে গড় ক্ষমতা মানে কি? গড় ক্ষমতা বের করার সূত্র হচ্ছে পি অ্যাভারেজের মান বের করছি, এ ভি জে। কত হবে পি অ্যাভারেজের মান? ক্ষমতা, গড় ক্ষমতা আমাদের ডব্লু বাই টি, ডব্লুকে টি দিয়ে ভাগ করতে হয়। ডব্লু মানে কত? হাফ এম ভি স্কোয়ার বাই কত? টি, তাই তো উত্তর আমাদের হাফ এম ভি স্কোয়ার বাই টি, তাই তো? মানে এটাকে গুছিয়ে লিখলে হাফ আর এম ভি স্কোয়ার বাই হচ্ছে টি। তার মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? আর নেক্সট কী বলছে? টর্ক ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর করা যায় ভেক্টর, মানে এখানে দিয়েছিলাম একটা অঙ্ক, বলছে এক্ষেত্রে বলছে কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে। তো এখানে কোনটা সঠিক বলো তো? এখানে কিন্তু অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার হতে পারে। কি বলছে? ক্রস প্রোডাক্ট মানে কি? সমান্তরাল, আর এবং এ পরস্পর হচ্ছে সমান্তরাল হতে পারে, তাই তো? বলছে মড অফ আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0 যদি হলেও মড অফ আর ভেক্টর টাও ভেক্টরের মান কখনো শূন্য নাও হতে পারে। আর ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে বলের প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর, আর আর ভেক্টর হলো মূল বিন্দুর অবস্থান ভেক্টর। তো উত্তর হচ্ছে অপশান সি, আর ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে বলের প্রয়োগ বিন্দুর অবস্থান ভেক্টর। এই ছিল আমাদের 2 নম্বর স্কুল শেষ হলো, ঠিক আছে? তোমরা যারা যারা শেষ অবধি ছিলে তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং তোমাদের টেস্ট 3 খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমাদের যে রিভিউ বা ভিউ তোমরা অবশ্যই কমেন্ট করবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করবে তোমাদের পরবর্তী স্কুলগুলো। এবং তোমরা যদি এখানে প্রত্যেকটা স্কুল করো না, তোমাদের কিন্তু কোনো অঙ্কই বাদবে না আলটিমেটলি পরীক্ষায়, ঠিক আছে? তো তোমরা কিন্তু একটু সঙ্গে সঙ্গে করবে র্যাপিড টেস্টের প্রতিটা কোশ্চেন। এই স্কুলটা করে দেওয়া ছিল না সমাধান, তাই এই স্কুলটা করে দিলাম তোমাদের, ঠিক আছে? এবং একই সাথে তোমাদের বলবো তোমাদের যে আগে যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সেগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে? আর যারা এখনও পর্যন্ত ফিজিক্যাল 2.0 অ্যাপ ডাউনলোড করোনি, যে অ্যাপটা সে অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে? লিঙ্ক দেখবে ডিসক্রিপশানে দেওয়া আছে। স্যার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন করো তাহলে তোমরা ভালো ভালো নোট পাবে, নোট, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা গ্রুপ আছে, একটা চ্যানেল আছে, দুটোতেই জয়েন করবে। গ্রুপে বেসিক্যালি আমরা নোটপত্র দিয়ে থাকি, টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি, গ্রুপেও দেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা এগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ এগুলোতে জয়েন করতে হবে, ওকে? তো যারা আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ক্লাসে টেস্ট 3 নিয়ে। তখন তোমরা খুব ভালো পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেনে ডাউট হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। যদি এর বাইরের কোনো কোশ্চেন হয়, আমি বারবারই বলছি আমাদের অ্যাপের মধ্যে আস্ক ডাউট বলে একটা অপশান আছে, সেই আস্ক ডাউটে গিয়ে তুমি কিন্তু সরাসরি আমাকে প্রশ্ন পাঠাতে পারবে, সরাসরি আমাকে কিন্তু তোমরা প্রশ্ন পাঠাতে পারবে যে কোন পর্যন্ত তোমাদের ডিস্টার্ব হচ্ছে, সেটা সরাসরি পাঠিয়ে দেবে, অসুবিধা হবে না, ঠিক আছে? আমি সেটা দেখে দেবো। আশা করি বোঝা গেল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই, গুড নাইট এভরিবডি।